ঘুম থেকে উঠে দেখবেন আপনি কবরস্থানে শুয়ে আছেন, তখন কেমন লাগবে? জীবনে কিছু ঘটনা ঘটে যায় যেগুলো কখনোই ভুলবার নয়। আজ থেকে কয়েক বছর আগের কথা। রাতে আমার ঘুম ভাঙে ভীষণ ঠান্ডায়। আরে এত ঠান্ডা লাগছে কেন? ঘুমানোর সময় তো কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম, কম্বলটা কই? এইভাবে চোখ খুললাম। চোখ খুলে দেখলাম আমি আমার রুমে না, আমি শুয়ে আছি দুটো কবরের পাশে। চারিদিকে কুয়াশার মধ্যে আবসা আলোতে চারিদিকে তাকিয়ে বুঝলাম আমি কবরস্থানে। মুহূর্তে বুকের মধ্যে ধুকপুক করে উঠল। চোখ বড় বড় করে এদিক সেদিক তাকাতে লাগলাম। এটা কি দেখছি? এটা কি সত্যি নাকি স্বপ্ন? আমি কবরস্থানে কেন? আমার দুপাশে দুটো কবর। ভয়ে ভয়ে ডান পাশের কবরে তাকালাম। সেখানে তাকিয়ে আমি আরো অবাক, কারণ কবরে লাশ হয়ে শুয়ে আছি স্বয়ং আমি নিজে। নিজেকে নিজে দেখছি, তাও লাশ অবস্থায়। এটা দেখে শরীর কাঁপতে লাগলো ভয়ে, আর বাম পাশের কবরে তাকাইনি। চিৎকার দিয়ে একটা দৌড় দিলাম, জায়গাটা ভালো মতো চিনতে পারছি না, ভয়ে আর ঠান্ডায় শরীর কাঁপছে। কবরস্থান থেকে বেরিয়ে চাঁদের আলোতে বুঝতে পারলাম আমি নদীর পাড়ে। এই নদীটা আমি চিনি, এটা আমাদের এলাকার নদী, মানে এলাকার পাশ দিয়ে বয়ে গেছে এই নদীটি। কিন্তু আমি তো আমাদের গ্রামের কোথাও না। নদীর এই পারে আমি কিভাবে এলাম? নদীর এই পারের কবরস্থানে ভাবছি আর চিৎকার দিয়ে সামনের দিকে দৌড়াচ্ছি। হঠাৎ সামনে ঘাটে একটা আলো দেখতে পেলাম। আলোটা দেখে সেদিকে দৌড়ে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা পাল তোলা নৌকা। অবাক করা বিষয় হলো এই রাতের বেলা নৌকায় খুব সুন্দরী একটা মেয়ে বসে আছে। আমি হাঁপাতে হাঁপাতে মেয়েটাকে বললাম, আপনি রাত্রের বেলা নদী পার হবেন নাকি? আমার কথা শুনে মেয়েটা খুব মিষ্টি গলায় বললেন, হাঁপাচ্ছেন কেন? জবাবে আমি বললাম, আমি ভয় পেয়েছি, আমার সাথে অবাক করা একটা ভয়ানক ঘটনা ঘটছে। তখন মেয়েটা বলল, কি ঘটনা? আর ভয় পাবেন না, এখন কোনো ভয় নেই। কি ঘটেছে? মেয়েটার কথা শুনে আমি বললাম, আমি এগুলো এখন বলতে পারবো না। আচ্ছা, আপনি কে? বাসা কোথায়? কোথায় যাবেন আপনি? এই নৌকার মাঝি কোথায়? নৌকায় উঠে বসুন। মানে কেন বসবো আমি? ওপারে যাবেন না নাকি এখানে থাকবেন? কিন্তু কে নিয়ে যাবে? আমি নিয়ে যাব। এই নৌকার মাঝে আমি। উঠে বসুন, যেতে যেতে কথা হবে। কি? আপনি? এই বলে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। তখন মেয়েটা বলল, তাকে কি দেখেন? যাবেন নাকি আমি চলে যাব? না না, যাবেন না, আমাকে নিয়ে যান। এই বলে নৌকায় উঠে বসলাম। তখন মেয়েটা বলল, বললেন না তো কি হয়েছে? ভয় পাইছেন? ভয় পাইছি। আমি রাতে আমার রুমে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখে আমি ওই কবরস্থানে শুয়ে আছি। মানে কি বলেন? পাগল হলেন নাকি নেশা করেন? আরে নেশা টেশা কিছু না, বিশ্বাস করেন। ঘুমের মাঝে নদী পার হয়ে এই পারের কবরস্থানে আসলেন, ঘুমের মধ্যে হাঁটাচলা করলেন নাকি? আরে না, আমার ওরকম কোনো সমস্যা নেই। তাহলে প্রেম করে প্রেমিকার সাথে দেখা করতে আসছেন, তাই না? প্রেমিকা, তাই না? এই পোড়া কপালে প্রেমিকা তো দূরের কথা, একটা পেতনিও জুটেনি, আর আপনি কি সব বলছেন? তাই? আচ্ছা, একটা কথা বলি। কি কথা বলেন? আমার কথায় তো এই গভীর রাতে আমার নৌকায় উঠলেন, আমি তো ভূত হতে পারি। এখন যদি আপনার ঘাড় মটকায় কি হবে? এ এ, আমার কাছে আসবেন না বলছি। আসলে কি করবেন? লাফ দেব নৌকা থেকে। এই মাঝ নদীতে লাফ দিবেন? আচ্ছা দেন, লাফ দেন। তারপর আপনার লাশ নিয়ে আপনার বাসায় যাই। আমি কিন্তু সাঁতার জানি না। আমি ভূত না, ভয় নেই। জানি। আচ্ছা, আপনি মেয়ে মানুষ হয়ে এই রাতের বেলা নৌকা চালান, ভয় লাগে না? আসলে নৌকাটা আমার বাবা চালায়। বাবা অসুস্থ, তাই আমি নৌকা নিয়ে বের হয়েছি। গরিব মানুষ তো, খেতে তো হবে, তাই না? ও, সেটা ঠিক। তারপর একা একা ওই যে আপনার ঘাটে এসে পড়েছে, নামুন। বলছিলাম আমার সাথে তো এখন টাকা নেই, আমি দিনের বেলা এসে দিয়ে যাব। আচ্ছা, খেয়াল করে দিয়ে যাবেন কিন্তু। মেয়েটার কথায় রাজি হয়ে নৌকা থেকে নিচে নামলাম। নিচে নেমে হাঁটতে লাগলাম। হঠাৎ মনে পড়ল মেয়েটার নাম তো জানা হলো না। এই ভেবে পেছনে ফিরে তাকাতে দেখি মেয়েটা সেখানে নেই। মেয়েটা তো দূরের কথা, ঘাটে কোনো নৌকা নেই। মানে কি, এই 10 সেকেন্ডের মধ্যে কোথায় গেল মেয়েটা? এত দূর কিভাবে সম্ভব চলে যাওয়া? আশেপাশে কোনো নৌকা নেই। ভয় শরীরের লোম দাঁড়িয়ে গেল। সেখানে দেরি না করে এক দৌড়ে বাসায় চলে আসলাম। জ্যোৎস্না রাত, কুয়াশার জন্য চারিদিকে ভালো মতো দেখা যাচ্ছে না। কম্বল গায়ে বসে বসে ফোন টিপছি আর ভাবছি, কাল রাতের মতো যদি আজকেও হয়। যদি আজকেও ঘুম থেকে উঠে দেখি কবরস্থানে শুয়ে আছি। ভয় ঘুমাতে পারছি না। ঘড়িতে তখন রাত 12টা। হঠাৎ আমার জানালা ঠকঠকের আওয়াজ পেলাম। মনে হচ্ছে কেউ টোকা দিচ্ছে। আমি শব্দটা শুনে প্রথমে পাত্তা দিলাম না, কিন্তু আবারও সেই আওয়াজ। এবার বিছানা থেকে উঠে আস্তে আস্তে জানালার কাছে গিয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখি ওই মেয়েটা। আরে ঠিকই তো, ওই মেয়েটা, যে মেয়েটা আমাকে নৌকায় নদী পার করেছিল। আমি জানালা খুলে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিলেন। সত্যি বলতে মেয়েটা আসলেই অপরূপ দেখতে, সুন্দরী। আমাকে দেখে মিষ্টি সুরে বললেন, কি অবাক হলেন? অবাক তো হবারই কথা। আপনি এত রাতে আমার বাসায় কেন? আর আমার বাসায় বা এলেন কি করে? জবাবে মেয়েটা বলল, বলবো, সবই বলবো। আগে চলেন। কোথায় চলবো? আমার সাথে নদীর পাড়ে যাবেন।
আজকে চিন্তা করছি মাছ ধরবো। আপনি আমার সাথে মাছ ধরবেন, চলেন। মাথা খারাপ নাকি? এত রাতে মাছ ধরতে যাব, আর আপনাকে তো ভালোভাবে চিনি না। আপনার সাথে কথা আছে। ওই কাল রাতে আমাকে ঘাটে নামিয়ে দেওয়ার পর আপনি কোথাও উধাও হলেন, উত্তর দেন। সব উত্তর দিব, সব কথা হবে। আগে বাইরে আসেন, নৌকায় বসে সব কথা বলবো। না, যাব না, ভূত ধরবে। না, ধরবে না ভূত, আমার খালাতো ভাই লাগে। ঢং বললেই হলো। অনেক হয়েছে, আসেন, ভোর হবার আগে আপনাকে পৌঁছে দিব বাসায়। আপনার কোনো ভয় নেই। জানি না, মেয়েটার কথা যেন শুনতে ভালো লাগছিল। মনের অজান্তর কথায় রাজি হয়ে বাইরে থেকে দরজাটা লাগিয়ে বেরিয়ে গেলাম মেয়েটার সাথে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম নদীর পাড়ে। নিশিরাত, আশেপাশে কেউ নেই। দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। ঘাটে নৌকা বাঁধা। আমি মেয়েটার সাথে গিয়ে নৌকায় বসলাম। নৌকায় বসে আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? উত্তর দিকটায় গিয়ে দেখি কোনো মাছ পাই কিনা। ও আচ্ছা, শোনেন, এখন আমার সব কথার উত্তর দেন। আগে বলেন, আপনার নাম কি? আমার নাম কুলসুম। ও আচ্ছা, এবার বলেন তো, আমার বাসা আপনি ছিলেন কিভাবে? গতকাল আমি আপনার পিছে পিছে গিয়েছিলাম, তখন দেখেছি। কিন্তু নৌকা থেকে নামার পর ঘাটে তো আপনাকে দেখিনি। কই, আমি তো ছিলাম সেখানে। আপনি ভয় পেয়েছেন তাই হয়তো দেখেননি। না, আমি সত্যি আপনাকে খুঁজেছি, বাট পাইনি। আচ্ছা, বাদ দেন। আমাকে ডাকতে কেন গিয়েছিলেন? মাছ তো আপনি একা ধরতে পারতেন, তাই না? তা পারতাম, কিন্তু মহারাজ, আমি যে আপনার কাছে টাকা পাই সেটা কি ভুলে গেছেন? গতকাল নদী পার করেছিলাম, মনে নেই সেই টাকার জন্য গিয়েছিলাম? তাই বলে এত রাতে? আচ্ছা, শোনেন, একটা কথা জানার ছিল। কি কথা? আপনাদের গ্রামের শেষের দিকে যে বড় পুরনো বাড়িটা, ওটা কার বাড়ি? কোন বড় বাড়িটার কথা বলছেন? বাড়ির সামনে যে পুকুর? ওটা কার বাড়ি? কিসের বাড়ি? ও, ওটা ওটা তো পুরানো জমিদার বাড়ি। অনেক আগে থেকেই সেই জমিদার বাড়িতে কেউ থাকে না, কিন্তু জমিদারের বংশধর এখনো বেঁচে আছে। তারা সেই বাড়ির চারিদিক দিয়ে দেয়াল তুলে রেখেছে বাড়িটা পাহারা দেওয়ার জন্য, সিকিউরিটি রেখেছে। ও আচ্ছা, কেন ওই বাড়িতে কাউকে ঢুকতে দেন না কেন? খবরদার ওই কথা মুখে আনবেন না। জমিদার বাড়িটার যত কাহিনী, সেখানে কেউ শখ করে ঢুকতে গেলেও সিকিউরিটি ধরে ফেলে। তাছাড়া সেই জমিদার বাড়িতে জিনদের বসবাস, এলাকার মানুষ তাই বলে। যদি আমি সেই বাড়িকে নিয়ে বড়লোক হবার একটা গোপন কথা বলি, তখন কেমন হবে? কি মাথা খারাপ? ওই বাড়ি নিয়ে কোনো কথা না। কথাটা একবার শোনেন। সে বাড়িতে পুঁতে রাখা অনেক সোনা দানা ও সোনার মোহর আছে। এক টানা 7-7টা কলসে, সেটা রাখা 7টা জায়গায়। কি পাগল হলেন নাকি? কি বলছেন এসব? আর আপনি কিভাবে জানলেন? সত্যি বলতে ভয় পাবে না তো? ভয় পাবার কি আছে? মানে, সত্যি বলতে আমি মানুষ না, আমি পড়ি। কথাটা শুনে ও মাগো বলে দৌড় দিলাম নদীতে এক লাফ দিয়ে। এটা দেখে কুলসুম বলল, আরে আরে আরে, কি করছো? ভয় পেও না, আমি কিছু করবো না, বিশ্বাস করো আমাকে। ওর কথার জবাবে আমি বললাম, কাছে আসবে না, আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, বিশ্বাস করো, আমার নৌকায় উঠো। ওর কথায় ভয় ভয় নৌকায় উঠলাম। উঠে ওকে বললাম, এই, তুমি সত্যি পড়ি নাকি বোকা বানালে? আমি সত্যি পড়ি, কোনো মানুষ না, আমাকে ভয় পেও না। তোমাকে আমার ভালো লাগে, তাই তোমাকে এই গোপন কথাগুলো বললাম। জমিদার বাড়িতে সত্যি অনেক সোনাদানা আছে, বুঝলা? আমি তোমাকে বলবো কোথায় আছে আর কিভাবে পাওয়া যাবে। তাই নাকি? কিন্তু ওই বাড়িতে ঢোকা তো অত সহজ না। আচ্ছা বলো, কিভাবে যাব, কখন যাবো আর কিভাবে? তখন কুলসুম বলল, যে সে রাতে জমিদার বাড়ি থেকে লাভ নেই, ওখানে যেতে হবে অমাবস্যা রাতে। কুলসুমের মুখে কথাটা শুনে আমি বললাম, তাই নাকি? তাহলে অমাবস্যা রাত কবে? আর যাবো কিভাবে? রাত্রের বেলা একা বের হতে ভয় করে। আর আমি নাকি যাব পুরনো জমিদার বাড়িতে মাটি খুঁড়ে সোনার কলস বের করে নিয়ে আসতে। কেন পারবে না? সোনাদানা পাবার ইচ্ছে নেই নাকি? বড়লোক হতে চাও না? কিন্তু আমার তো ভয় করে। ভয়ের কিছু নেই, তুমি চাইলে তোমার বন্ধুকে সাথে নিতে পারো। তোমার কি বিশ্বাসী কোনো বন্ধু আছে? আছে, সাগর আমার ভালো বন্ধু। তাহলে কি সাথে নিবে? সমস্যা কি? তুমি ওকে বলে দেখো, রাজি হবে নিশ্চয়ই। কি জানি রাজি হবে কিনা। ওর বাবা মেম্বার, যদি কোনো কারণে ধরা পড়ি তখন কি হবে? আরে বোকা, ধরা পড়বে না, বললাম না। আমি পড়ি হয়ে তোমাদের সাহায্য করবো, কোনো সমস্যা নেই। এবার চলো, তোমাকে বাসায় রেখে আসি, একটু পর ফজরের আজান হয়ে যাবে। এই বলে সেদিনের মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ পর ফজরের আজান হয়ে যায়। বাকিটুকু সময় আর ঘুমাইনি। সকালবেলা সাগরের সাথে দেখা করলাম। দেখা করে সাগরকে বললাম, সাগর শোন, একটা গোপন কথা আছে। কি আবার গোপন কথা? বল শুনি। একটা গুপ্তধনের সন্ধান পাইছি, আমরা বড়লোক হয়ে যাব। মানে? আরে ওই পুরনো জমিদার বাড়ি আছে না, সেই বাড়িতেই 7-7টা কলসে সোনা দানা সোনার মোহর পুঁতে রাখা আছে। কি? আরে কি বলিস, পাগল হলি নাকি? ওই বাড়িটা তো পাহারা দিয়ে রাখা, যাতে কেউ ঢুকতে না দেয়। আর তুই কার কাছ থেকে শুনলি এসব? জেনেছি একটা পরীর কাছ থেকে। তুই পরীর কাছ থেকে শুনেছিস? শালা সকাল সকাল বোকা বানালে আমাকে, তাই না? বিশ্বাস কর ভাই, সব সত্যি। তুই চাইলে আমি তোকে দেখাবো, কথা বলে দিব পরীর সাথে। তাই নাকি?
তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি রাজি, কিন্তু সেখানে যাব কিভাবে আর কখন সেগুলো তোকে আমি সময় হলে জানিয়ে দেবো। আর শোন, আর সন্ধ্যার পর নদীর পাড়ে আসবি, আমিও আসবো, ওখানে তোকে কুলসুমের সাথে দেখা করাবো। ওকে দেখে তুই বিশ্বাস করবি না ও যে পড়ি। ওকে ঠিক আছে, সময় মতো হাজির হবো, এখন বাসায় গেলাম। এই বলে সাগর চলে গেল, আমিও বাসায় গেলাম। সেদিন সন্ধ্যাবেলা আমি নদীর পাড়ে চলে গেলাম। কিছুক্ষণ পর সাগরও চলে আসলো। সাগর এসে বলল, কিরে কই তোর পড়ি? এখানে তো পড়িও নাই ডাইনিও নাই। জবাবে আমি বললাম, আরে চুপ কর, তুই দাঁড়া আমি আসছি। এই বলে ঘাটের কাছে যেতেই পিছন থেকে কুলসুম বলে উঠল, কি আমাকে খুঁজছো? জবাবে আমি বললাম, কোথায় ছিলে? একটা কথা ছিল, আমার বন্ধু সাগর আমার সাথে যেতে রাজি হয়েছে, কিন্তু ও তোমাকে দেখতে চাই, কথা বলতে চাই। তাই নাকি? কিন্তু আমাকে দেখে ভয় পাবে না তো? আরে না, ভয় পাবে না, চল আমার সাথে, তুমি যাও আমি আসছি। এই বলে সাগরের কাছে চলে আসলাম। সাগর আমাকে দেখে বলল, আরে কই গেছিলি? কখন থেকে দাঁড়িয়ে আছি, কই তোর পড়ি? তোর পেছনে তাকা। আমার কথা শুনে সাগর পিছনে তাকিয়ে কুলসুমকে দেখতে পেয়ে ওকে দেখে সাগর বলে, আপনি কি আপু? সন্ধ্যাবেলা নদীর পাড়ে কি করছেন? বাসে যান। আরে বলো, ও হলো পড়ি, ওর নাম কুলসুম। হাই হাই, এত সুন্দর কেন? হাই, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, মাশাআল্লাহ, কত সুন্দর তুমি। এই নিষেধ শোনো, আমার সোনাদানা পেলে আমি কুলসুমকে বিয়ে করব। যা শালা ভাগ, সিরিয়ালে আমি অপেক্ষা করছি, ও এসে বলে বিয়ে করবে। বললেই হলো নাকি? দেখ ওর সাথে আমাকে কেমন মানাবে। ওর পাশে থেকে বলদ বলদ লাগবে, ওর সাথে মানাবে আমাকে। আমাকে দেখিস না, আমার মধ্যে একটা রাজা রাজা ভাব আছে, পকেটে 1 টাকাও নেই, রাজা রাজা ভাব। কুলসুমের সাথে আমার বিয়ে হলে তোকে একটা ভালো মেয়ে দেখে প্রেম করিয়ে দেবো, চিন্তা করিস না। দূরে গিয়ে মশালা, আমার একটাই জিএফ, সেটা কুলসুম। আমাদের দুজনের ঝগড়া দেখে কুলসুম বলল, বুঝেছি, আচ্ছা তোমরা দুজনে একটু পিছনে ঘুরে তাকাও তো। ওর কথায় আমিও সাগর পেছনে ঘুরে তাকালাম। তখন কুলসুম বলল, এবার আমার দিকে তাকাও। ওর কথায় ঘুরে ওর দিকে তাকালাম, তাকে আমিও সাগর দুজনে চিৎকার দিয়ে দৌড় দিলাম। আমাদের দৌড়াতে দেখে পেছন থেকে কুলসুম বলল, আরে আরে দাঁড়াও, ভয় পেও না, এটা আমি, আমারই চেহারা, আমি রূপ বদলিয়েছি। কুলসুমের কথায় দাঁড়িয়ে গেলাম। কি যে ভয় পেয়েছিলাম, কিন্তু কুলসুমের চেহারা তো ভয়ানক কেন? সুন্দর মুখটা কতটা ভয়ানক হয়ে গেছে দেখলেই ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমাদের থামিয়ে কুলসুম বলল, এখন তোমাদের ভালোবাসা কোথায় পালালো হুম? দুজনে তখন একজন আরেকজনের দিকে তাকালাম। তাকে আমি সাগরকে বললাম, এবার ঠিক আছে না? তোর বউকে সুন্দর লাগছে, ফালতু কথা বলবি না। বিয়ে হলো না কিসের বউ? আমার কোনো বউ নেই, আমি কাউকে পছন্দ করি না। ও নাকি তোর জিএফ বা তোদের খুব ভালো মানাবে। চুপ কর, আমি সিঙ্গেল, আমার কোনো জিএফ নেই, বুঝলি? একটু আগে না বললি ওকে বিয়ে করবি? এখনো রূপ বদলিয়েছে তাই এমন করছিস, তাই না? তুইও বলেছিলি ও তোর জিএফ, এখন কি হলো তোর? আমাদের ঝগড়া দেখে কুলসুম আবারও বলল, তোমরা কি থামবে? এখানে কি ঝগড়া করার জন্য আসছো? ওর কথা শুনে আমিও সাগর চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন কুলসুম বলল, শোনো, আগামী পরশু অমাবস্যার রাত, সেই রাতে কাজ করতে হবে। রাত 12টার পর দুজনে রেডি থাকবে, কালকে আমি তোমাদের সব বুঝে বলবো সোনাদানা কোথায় কিভাবে পুঁতে রাখা আছে। এখন বাসায় চলে যাও। কুলসুমের কথা শুনে সাগর বলল, কুলসুম তুমি আমাদের তোমার কোলে করে উড়ে উড়ে নিয়ে বাসে রেখে এসো। আসো, আকাশে উড়ে নিচে ফেলাই দিব, তখন পাখির মতো উঠতে পারবা। না থাক, হেঁটে চলে যাব, কাল দেখা হবে। এই বলে সাগর আমি বাসার দিকে রওনা করলাম। পরের দিন রাতের ঘটনা। কুলসুম আমার রুমে আসলেন, এসে বললেন, কি তোমরা মানসিকভাবে রেডি তো? রেডি, কিন্তু তবুও ভয় ভয় করে। কখনো তো এসব কাজ করিনি, জানি না কি হবে। ভয় করো না, যা হবে ভালোই হবে। মানুষের ভয় না হয় বাদ দিলাম, জিনের ভয়ও তো হয়, জমিদার বাড়িতে জিনদের বসবাস। ওসব কিছু হবে না। এই নাও 2টো তাবিজ, একটা তুমি হাতে বাঁধবে আর একটা সাগরকে দিবে। ও হাতে বাঁধবে, আশা করি কোনো সমস্যা হবে না। যদি সিকিউরিটি গার্ড তোমাদের ধরে ফেলে তাহলে আমি তোমাদের রক্ষা করব, কোনো চিন্তা নেই। কাল অমাবস্যার রাত, তুমিও সাগর রেডি হয়ে নদীর পাড়ে আসবা, আমি ওখানে থাকবো। তোমাদের বলবো কোথায় আছে সেই সোনার ভরা কলস। এই বলে চলে গেল কুলসুম। পরের দিন সকালবেলা সাগরের সাথে দেখা করে সব বুঝে বললাম ওকে, আর বললাম রাতে নদীর পাড়ে আসিস, সময় মতো আমিও আসবো, কুলসুম ওখানে থাকবে। এই বলে বাসায় চলে আসলাম। ভয় হচ্ছে কি যে হবে জানি না। যাই হোক, রাত হলো। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়লো তখন আমি আস্তে করে বেরিয়ে পড়লাম নদীর দিকে। রাত তখন 11টা। দেখি কুলসুম সেখানে অপেক্ষা করছে। আমি পৌঁছানোর কিছুক্ষণ পর সাগরও চলে আসে। আমাদের দুজনকে দেখে কুলসুম বলে, যাক সময় মতো আসছোস, সাথে করে কোদাল নিয়ে আসছিস তো? আমি নিয়ে আসছি, চিন্তা করিস না। কুলসুম আমাদের উদ্দেশ্য করে বলল, এখন মনোযোগ দিয়ে শোনো, তোমরা জমিদার বাড়ির গেট দিয়ে ঢুকবা না, সেখানে গার্ডরা পাহারায় থাকে। তোমরা ঢুকবা পুকুর পাড়ের দিকের দেয়াল টপকিয়ে। ওর কথা শুনে আমি বললাম, আচ্ছা তারপর জমিদার বাড়িতে ঢুকে কোন দিকে যাব? তখন কুলসুম বলল, তোমরা জমিদার বাড়িতে ঢুকে বাড়ির পেছনে চলে যাবা। সেখানে জমিদারের ফুলের বাগান ছিল, এখন ফুলের বাগান নেই, জায়গাটা লতা পাতা দিয়ে জঙ্গলের মতো হয়েছে। সেখানে মাটিতে পুঁতে রাখা আছে সোনাদানা ভর্তি কলস। আমি তোমাদের জায়গা দেখিয়ে দিব, কোথায় মাটি খুঁড়বা, ওকে? এখন রওনা করো, আমি আছি তোমাদের সাথে।
কুলসুমের কথায় রওনা করলাম পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে। ভয় করছিল খুব, কিন্তু সোনাদানা লোভে সেই ভয়টা মনে হচ্ছিল না। যাই হোক, কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম জমিদার বাড়ির কাছে। পৌঁছে আমি সাগরকে বললাম, সাগর দাঁড়া, আগে আমি উঠি, তারপর তুই ওঠ। কথা মতো আমি দেয়াল টপকিয়ে ভেতরে ঢুকলাম। তারপর সাগর ঢুকলো। চারিদিকে অন্ধকার, হাতের মধ্যে ছোট লাইটের আলোতে হাঁটছি। দূর থেকে বোঝা যাচ্ছে গার্ডেরা গেটের কাছে বসে আছে। আমরা অবশেষে ওদের চোখ ফাঁকি দিয়ে জমিদার বাড়িতে ঢুকলাম। অনেক পুরনো বাড়ি। আমরা সেখানে দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম বাড়ির পেছনের বাগানে। সেখানে গিয়ে দেখি বাগানটা আর বাগান নেই, সেখানে জঙ্গলের মতো হয়ে গেছে। কুলসুম সেখানে দাঁড়িয়ে। আমরা সেখানে যাবার পর কুলসুম বলল, আসছো, কেউ দেখেনি তো? তখন আমি বললাম, না, কেউ দেখেনি। তাড়াতাড়ি বলো কোথায় মাটি খুঁড়বো। তখন কুলসুম এক এক করে 7টা জায়গা দেখিয়ে দিল। ওর কথা মতো প্রথম জায়গার মাটি খুঁড়ে সত্যি সত্যি একটা সোনা দানা ভরা কলস পেলাম। এতে আমি ও সাগর দুজন বেশ খুশি। এভাবে 3টা জায়গা থেকে 3টা কলস বের করে ঠিক তখনই কুলসুম বলে, এই ওই দেখো, সিকিউরিটি গার্ডরা লাইট হাতে এদিকেই আসছে, চলো এই 3টা কলস নিয়ে চলে আজকে। ওর কথা মতো 3টা কলস তাড়াতাড়ি করে নিয়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে লাগলাম। উফ, অল্পর জন্য ধরা পড়িনি। যাই হোক, আমরা পেরেছি। আমরা এবার বড়লোক হব। সাগর আমার মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল। তখন আমাদের খুশি দেখে কুলসুম বলল, কি খুশি হয়েছে? এখন কলস 3টা খুলে দেখো কোনটা কি আছে। ওর কথা মতো প্রথম কলসটা খুলে সেখানে সব সোনা আর সোনার চেন পেলাম। দ্বিতীয় কলসটা খুলে দেখলাম সেটা ফাঁকা, কিছুই নেই। ওটা দেখে আমি সাগরকে বললাম, আরে সাগর, জমিদারের লোকেরা কি এটাতে কিছু রাখার সময় পায়নি নাকি? তখন সাগর বলল, হবে হয়তো, এটা দেখে কি লাভ, ফেলে দে। দেই বলে ফাঁকা কলসটা ভেঙে ফেলে দিলেন। 3 নম্বর কলসটাতে আমরা কলস ভর্তি সোনার মোহর পেলাম। এটা দেখে দুজনে অনেক খুশি। তখন কুলসুম বলল, শোনো, এটা দুজনে 2টা কলস নিয়ে নাও, নিজের পছন্দ মতো গোপন জায়গায় পুঁতে রাখো। ব্যাপারটা ঠান্ডা হলে কিছুদিন পর এসব তুলে বেচে দিও, যা ইচ্ছা কর। আর শোনো, আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাব, ভালো মতো থেকেও, কিছুদিন পরে দেখা হবে। এই বলে চলে গেল কুলসুম। আমি ও সাগর দুজনে 2টো সোনাদানা ভরা কলস নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি আমার কলসটা আমাদের বাগানে পুঁতে রেখেছি, আর সাগরের ঘরে পুঁতে রেখেছে। যাই হোক, এই ঘটনার ঠিক 3 দিন পর আমাদের গ্রামে একটা ঘটনা শুরু হয়। গ্রামের লোকেরা একটা পাগলের মতো লোককে দেখতে পায়। লোকটার সারা শরীরে ঘা, সেগুলোতে রক্ত আর পুঁজ পড়ছে। ভয়ের কথা হলো, লোকটা যে সে দেখে সেই রোগে আক্রান্ত, ঘা সৃষ্টি হয় এবং শরীরে কাঁপুনি দিয়ে অনেক জ্বর আসে এবং অবশেষে সে মারা যায়। একটা ভয়ানক মহামারীতে পরিণত হয়েছে পুরো গ্রামের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে ওই পাগলের মতো লোকটাকে দেখে, যার সারা শরীরে ঘা, ওনাকে যে দেখে তার শরীরে ঘা হয় আর কাঁপুনি দিয়ে জ্বর আসে, আর সে মারা যায়। একসময় অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সন্ধ্যা হলে কেউ ঘর থেকে বাইরে বের হয় না। কি জানি কখন চোখে পড়ে সেই লোকটা, কিন্তু এভাবে আর কতদিন থাকা যায়? এই লোকজন সবাই মিলে মেম্বারের সাথে দেখা করলেন। মেম্বার বিষয়টা নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই শোনেন, কেউ যদি এই পাগলের মতো লোকটাকে দেখেন তাহলে 2-3 জন মিলে ওনাকে ধরে আমার কাছে নিয়ে আসবেন। সব সমস্যা সৃষ্টি করেছে লোকটা, ওনার কঠিন বিচার হবে। মেম্বারের কথায় রাজি হয়ে সবাই চলে গেলেন, কিন্তু চাইলেও সেই লোকটাকে খুঁজে পাওয়া যায় না। উনি যাকে দেখা দেয় সে দেখে, আর যে দেখে সে তো ওই রোগে আক্রান্ত। গ্রামের মধ্যে আতঙ্কের ছাপ। কেউ কেউ গ্রাম থেকে তাদের আত্মীয়র বাড়িতে যেতে শুরু করলেন। এসব দেখে গ্রামের কয়েকজন মিলে ঠিক করলেন একজন হুজুর নিয়ে আসবেন গ্রামে। ডাক্তার তো এই রোগের সারাতে পারছে না। কথা মতো 2 দিন পর গ্রামে একজন হুজুর নিয়ে আসলেন। হুজুর গ্রামে এসে গ্রামটাও আক্রান্ত মানুষদের দেখে সবাইকে বলতে লাগলো, বিপদ, এ কি বিপদ, বাঁচবে না কেউ, কেউ বাঁচবে না, ও কাউকে ছাড়বে না। আমি চলে গেলাম, এক মুহূর্ত থাকতে চাই না এখানে। হুজুরের মুখে এসব কথা শুনে গ্রামবাসী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন কেন হুজুর চলে যাবেন? কেন, কি হয়েছে বলেন, আমাদের কি সমস্যা? তখন জবাবে হুজুর বললেন, এত সব বলতে পারবো না, আর এইসব রোগাক্রান্ত রোগীর চিকিৎসাও করতে পারবো না। এই কাজ আমাকে দিয়ে হবে না। আপনারা বড় কোনো হুজুর নিয়ে আসেন তাড়াতাড়ি। তবে যাবার আগে একটা কথা বলে যাই, আপনারা যে পাগলের মতো লোকটার কথা বলছেন, যার পুরো শরীরে ঘা, সে আসলে কোনো মানুষ না, সে খুব শক্তিশালী ভয়ানক জিন। এই কথা বলে হুজুর তাড়াহুড়া করে চলে গেলেন। হুজুরের কথাগুলো শুনে এলাকাবাসী সবাই অবাক। সবার মধ্যে তখন আলাদা ভয় চলে আসছে। তাহলে এই পাগলের মতো লোকটা মানুষ না, জিন? এদিকে দিনের পর দিন সেই জিনটা কাউকে না কাউকে দেখা দিচ্ছে। যাকে দেখা দিচ্ছে সে রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। কমতে শুরু হলো গ্রামের মানুষ। তাই সবাই মিলে আবার মেম্বারের সাথে আলোচনায় বসে। মেম্বার সবাইকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে, এর সমাধান করার চেষ্টা করছি। আমি আমার পরিচিত এক বড় কবিরাজকে নিয়ে আসার ব্যবস্থা করছি। আর একটা কথা সবাই শুনে রাখুন, খুব বেশি প্রয়োজন না হলে রাতে বাইরে বের হবেন না। সন্ধ্যায় সবাই বাজার থেকে ফিরে আসবেন তাড়াতাড়ি। খুব বেশি প্রয়োজন হলে লাইট হাতে 4-5 জন একসাথে বেরোবেন। এখন বাড়িতে যান সবাই, কাল পরশু আমি কবিরাজকে নিয়ে আসার ব্যবস্থা করছি।
জিনের 2 মেম্বারের মুখে কথাগুলো শুনে সবাই চলে গেলেন যার যার বাড়িতে। এর ঠিক 2 দিন পর গ্রামে নিয়ে আসা হয় সেই কবিরাজকে। কবিরাজ গ্রামে এসে গ্রামের আবহাওয়া দেখেও সবার কথা শুনে বলে উঠলেন, এলাকার অবস্থা ভালো দেখছি না। এলাকায় বদ জিনের নজর পড়েছে। জিনটার সাথে কথা বলতে হবে, ওকে হাজির করতে হবে। কবিরাজের কথা শুনে মেম্বার সাহেব বললেন, কিভাবে হাজির করবেন আর কখন? তখন কবিরাজ বললেন, আজকে রাতেই সবাই উপস্থিত থাকবেন, সবার সামনে জিনটাকে হাজির করব। তবে সমাধান, যখন সেই জিনটা হাজির হবে তখন কেউ ভুলে ওর দিকে তাকাবেন না। যে তাকাবে সেই রোগে আক্রান্ত হবে। কবিরাজের কথায় সবার মাঝে ভয় কাজ করা শুরু করলেন। সবাই কবিরাজের কথা মতো রাজি হয়ে বাড়িতে চলে গেলেন। সেদিন রাতের বেলা কবিরাজের কথা মতো গ্রামের সবাই একসঙ্গে হলেন। সবার মনের ভেতর ভয় কাজ করছিল তখন। কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই শোনেন, এখন আমি কাজ করা শুরু করব। তিনি আরো বললেন, এখন আমি একটা গোল বৃত্ত আঁকাবো, সেটা চারিদিকে মোমবাতি জ্বালানো থাকবে। যখন দেখবেন চারিদিকে ঘন অন্ধকার হয়ে জোরে বাতাস বইবে, তখন এই মোমবাতিগুলো নিভে যাবে। তখন মনে করবেন সেই জিনটা চলে আসছে, আর তখন সবাই অন্যদিকে তাকাবেন। খবরদার